নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছো। প্রতিটা এপিসোডকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনাটি অনেককে অবাক করবে, মনে হবে যেন একদম পুরো সিনেমার মতন। কিছু কিছু ঘটনা এমন হয় আমাদেরকে অবাক করে দেয়। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার, বর্তমানে কলকাতাতে আছেন। নাম স্নেহা, যদিও এটা তার ডাক নাম, ভালো নাম উনি প্রকাশ করেননি। বলছেন, দিদি আমার জীবনের গল্পটা একটু অদ্ভুত হয়তো শুনতে লাগবে, কিন্তু এটা সত্যি। আর আমি কি হারিয়েছিলাম এবং সেটা কীভাবে পেয়েছি এবং তাতে সুপার ন্যাচারাল পাওয়ারের কতটা ক্ষমতা নিজের জীবন দিয়ে বুঝেছি। প্রথমেই বলে দিই সহেলি, কেউ যদি বলে যে বিশ্বাস হলো না বা দূর এরম হয় কিনা, তাতে আমার কিছু অসুবিধা নেই। তারা তাদের মতামত ব্যক্ত করতে পারেন, কারণ অভিজ্ঞতা একান্ত আমার নিজস্ব। এখানে তো আমি কোনো প্রমাণ দিতে পারবো না। স্নেহার পৈতৃক বাড়ি উত্তর কলকাতায়। ওই বাড়িতেই ওর জন্মানো, ওই বাড়িতেই ও আস্তে আস্তে বড় হয়ে উঠছিল। পরিবারে তখন মা, বাবা, দাদা, দিদি, তার সঙ্গে ছিলেন বাবার মা অর্থাৎ ঠাকুমা, বাবার জেঠিমা, বাবার পিসিমা এবং বাবার এক অবিবাহিত কাকা। পুরনো আমলের বাড়ি, কিন্তু ঘর কিন্তু তেমন বেশি না। বলছি, এই ছোটো ছোটো ছেঁড়া ছেঁড়া স্মৃতি আজও মনে আছে। দাদা আর দিদি কোন ক্লাসে পড়তো অতটা বুঝতে পারি না, কারণ 2.5 বছর 3 বছরের বাচ্চা, সে ক্লাসের ব্যাপারে কী বা জানে। শুধু দেখতাম দাদা বাড়িতে স্নান খাওয়া করে স্কুলে যাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, দিদি স্কুলে যাচ্ছে, দিদি আরও দাদার থেকে ছোট ক্লাসে পড়ে বলে এগুলো বুঝতে পারতাম। আর আমি যেহেতু ছোট, আমি তখনও স্কুলে ভর্তি হইনি, আমি বাড়িতে বসে থাকতাম। দাদা খুব খেপাতো, তোকে আমরা মেলা থেকে কিনে এনেছিলাম, আচ্ছা পুতুল কিনে এনেছিলাম, বাড়িতে এসে দেখলাম পুতুলটা মানুষ হয়ে গেছে, এরমভাবে ওকে খেপাতো বলে। এই ছোট ছোট ছেঁড়া ছেঁড়া স্মৃতি মনে পড়ে। বলে আর মনে পড়ে প্রচণ্ড বায়না করতাম, সবার ছোট ছিলাম বলে একেবারে আদরে আদরে একদম যাকে বলে বাদর হয়ে গেছিলাম। সবাই বলতো ছোটটা বড্ড বায়না করে। ওর মনেও তোর বায়না করছি এটাই ঠিক, আর কেউ তো কিছু বলে না যেহেতু সবার ছোট। তো সেবারে একবার বলছে কোন মেলা কি বৃত্তান্ত আজ অত মনে নেই। আমার মা বাবার হাত ধরেই আমার দাদা, দিদি এবং আরও আত্মীয়রা সঙ্গে ছিলেন, তাদেরকে মনে করতে পারি না। আমার ওখান থেকে যাওয়া তো একটা খেলনার দোকানের কাছে গিয়ে আমি হাত ছেড়ে গেছিলাম, ব্যাস। ওই হাত ছেড়ে যাবার ওই যে স্মৃতি, ওই যে ভয়। তারপরে মেলার একদম শেষে, যেখানে মেলার নাগরদোল্লা শেষ হয়ে যাচ্ছে, যেখানে এই জিলিপির দোকানগুলো শেষ, একদম অন্ধকার মাঠটা শুরু হচ্ছে, ওখানে কিছু লোক তাঁবু খাটিয়ে কী যেন খাচ্ছিল, তাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। মেলায় অনেকটা দৌড়াদৌড়ি করে একটা সাইডে দাঁড়িয়েছিলাম। ওইটুকু স্মৃতি প্রচণ্ড দগদগে ঘায়ের মতো আছে। হয়তো মা বাবা আমাকে খুব খুঁজেছিল সেদিন, আমিও, কান্না ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। তারপর ওই ওদের যারা কী সব খাচ্ছিল তাদের মধ্যে একজন আমাকে আরেকজনের কাছে দিয়েও দেয়। তিনি জিজ্ঞেস করেন নাম কি, কি আমি কান্নার চোটে আর ভয়ে, যেহেতু বাড়ির বাইরে এভাবে এরম একটা বড় মেলায় অভিজ্ঞতা ছিল না তখন, আমি কিচ্ছু বলতে পারিনি। নাম জানতাম, বাড়িতে শেখাতো, বাবার নামও জানতাম, বাড়িটা আদো আদো বলতে পারতাম, কিন্তু সেদিন আমার মুখ দিয়ে একটা শব্দ বেরোনি, শুধু কান্না ছাড়া। তার ফলে যা হয় তাই হলো। যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন আর কি, তিনি তার বাড়িতে নিয়ে এলেন আমাকে। ওখানকার মেলায় কাউকে উনি জানিয়েছেন কি জানাননি মেলা কমিটিকে, আমিও তো কিছু বলতে পারবো না। আমি কাঁদতে কাঁদতে প্রায় এসে ঝিমিয়ে গেছিলাম। যখন পরের দিন সকালে চোখ খুললো, আমি একটা নতুন বাড়িতে আছি, গ্রামের মধ্যে, একটু গ্রাম্য পরিবেশ। বাড়ির উঠোনের মাঝখানে বিশাল বড় বাঁশ গাছ, চতুর্দিকে একটু মাটির আর খোলার ঘর, কয়েকটা বার
পাকা বাড়ি অথচ মাথাটা টালির, এরকম একটা একটা সাইডে ভ্যান দাঁড়িয়ে আছে। হাঁসগুলো পুকুর থেকে উঠে প্যাক প্যাক করতে করতে তাদের খোঁয়াড়ে ঢুকছে। একটা অদ্ভুত নতুন পরিবেশ। কোথায় উত্তর কলকাতার আমার বাড়ির পরিবেশ, একটা গলির মধ্যে পুরোনো আমলের প্রচুর বাড়ি, একটু গাছপালা, আর এখানে পুরো আলাদা। তো এখানে এসেও মাঝে মাঝে গ্রামের লোকেরা পালা করে করে আমাকে বাড়ির নাম এই সব কিছু জিজ্ঞেস করতো। আমি এক এক সময় এক একটা নাম বলতাম। তার কারণ হচ্ছে আমাকে ভালোবেসে এক একজন এক একটা নামে ডাকতো। আমি তো অতটা বুদ্ধি ছিল না, আজকের বাচ্চারা হয়তো আরও অনেক বেশি অ্যাডভান্স, তাদের হয়তো এরকম ভুল হয় না, কিন্তু আমি জানতাম না যে নাম জিজ্ঞেস করলে যেটা নামটা ভালো নাম সেটাই বলতে হয়। স্কুলে যেতে তখনও দেরি আছে, মা বলেছিল আর একটু পরে ভর্তি করবে, 2.5-3 বছর বয়স, ভর্তি করেনি, আর পরে ভর্তি করবে। স্কুলের নামটা তেমন শেখা হয়ে ওঠেনি। বাড়িতে যে নামে ডাকতো, মা একরকম নামে ডাকতো, বাবা একরকম নামে, দাদা দিদির একটা অন্য নাম ডাকতো, অনেকে আবার অনেক নামে। ফর্সা বেশ একটা গোলমাটোল বাচ্চা ছিলাম, তো সেখান বিভিন্ন নাম বলতাম। পাড়ার পঞ্চায়েতের লোক, বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে চেষ্টা করেছিল। তারপর একজন, ওখানে থাকতে থাকতে এই বাড়িটার সবার প্রতি আমার মায়া হয়ে গেছিলো, ওদেরও, আর আমাকে ছাড়তে চাইছিলেন না ওরা। সেখানে আমাদের ওখানকার পঞ্চায়েতের প্রধান, মানে আমি যাকে বাবা মা বলে ডাকি, তারা পরবর্তীকালে বলেন যে তার সঙ্গে আলোচনা করে বললো তখন অলরেডি 3-4 মাস কেটে গেছে। মাঝখানে আমার অসুখ হয়েছিল, আমাকে নতুন পরিবেশে মানাতে পারছিলাম না, প্রায় মায়ের জন্য কেঁদে উঠতাম। একটা হারিয়ে যাওয়া বাচ্চাকে রাখা এত তো সোজা বিষয় নয়। তো নানা রকম জল পরিবর্তন, খাওয়া দাওয়ার অন্যরকম পরিবর্তন, সব কিছুতে খুব অসুস্থ থাকতাম। আরও একেতে জেদ বায়না যেন কোথায় হাপিস হয়ে গেছিলো, একদম চুপচাপ। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম চলছিল। তখন পাড়ার একজন পঞ্চায়েতের প্রধান, যেটা বলছিলাম, তিনি বললেন এখন আর চেষ্টা করো না, এখন যদি চেষ্টা করো পুলিশ ওকে নিয়ে যাবে, ও তো ওর বাড়ির টাইটেল ঠিকানা ফিকানা কিচ্ছু বলতে পারছে না, ওকে কোনো হোমে রেখে দেবে, আর হোমে অনাথের মতন জীবনযাপন করবে, আদৌ ওর বাবা মাকে খুঁজে পাবে কি না কোনো গ্যারেন্টি নেই। তো সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন। এই বাড়িতে শুধুই দাদা, ওনাদের কোনো কন্যা সন্তান ছিল না, যে নিজের মেয়ে করে যদি পারো মানুষ করো, না হলে ওখানকার পরিবেশ ভালো হবে না। যিনি আমার পালিত মাতা, তিনি বড় দয়ালু। তিনি বললেন না না না, হোমে যদি অনেক কষ্ট দেয় কাজ করা, এইটুকু সুন্দর বাচ্চা আমি ছাড়তে পারবো না, আপন হয়ে গেছে, ওকে দিতে পারবো না, ও থাক। কিন্তু তখন সবাই বললেন তাহলে ওর নাম তোমাদের নামে করো, যা যা ফর্ম্যালিটিস আছে সেগুলো করে নাও, নাহলে বাচ্চা চুরির কেসে ফেঁসেও যেতে পারো যদি ধরপাকড় হয় বা কোনো কিছু। তো সব রকম ভয়ও ছিল, ভাবনাও ছিল। এই করতে করতে কত যে বছর কেটে গেল। সেই আমি ক্লাস 8-এ যখন উঠলাম, আমার সেই বাবা, যিনি আমার পালিত বাবা মা, পালিত বলতে বাধ্য হচ্ছে কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন না, গুলিয়ে যাবেন, যেহেতু আমার 4 জোড়া, মানে 2 জন মা 2 জন বাবা, 4 জন। তো সেই জন্য বাবা অসুস্থ হলেন। বাবার চিকিৎসার জন্য প্রথমবার আমাদের কলকাতা শহরে আসা। আমাদের জেলার হাসপাতালে বাবাকে অনেক দিন দেখানো হয়েছে, তারপরে সেখান থেকে কলকাতা শহরে রেফার করা, সেই প্রথম কলকাতায় আমার পা দেওয়া। কোন ছোটোবেলায় হারিয়ে গিয়ে কলকাতা ছেড়েছি, তারপর আবার কলকাতায় পা দেওয়া। আমি আমার মাকে জিজ্ঞেস করতাম, যে মেলা থেকে আমাকে পেলে তোমরা কলকাতায় কেন গেছিলে? মা বলতেন যে আমরা কলকাতায় মাসে একবার করে যেতাম গঙ্গা স্নান করতে, তো ওই মেলাটার খবর পেয়েছিলাম, দাদা বায়না করছিল, আমরা গিয়েছিলাম, আর ওখানে একজন আত্মীয় আছেন, তার বাড়িতে রাতে থেকে সকালে চলে আসবো, এরকম তারপরে তো তোকে পেয়ে যাব। এত কাণ্ড হবে বুঝতে পারিনি। তোর বাবা মাকে যদি চোখের সামনে দেখতাম, বা খোঁজাখুঁজি করেছেন, কিন্তু আমরা করেছি, একদম যে খুঁজিনি, তাদেরকে চেষ্টা করিনি তা কিন্তু নয়, কিন্তু ওই যে ভয়ও লাগছিল, লোকে না ভাবে ভালো করতে গিয়ে না মন্দ হয়, লোকে না ভেবে বসে আমরা চুরি করে নিয়ে পালাচ্ছি, সে আর এক বিপদ হবে। নানা রকম 7-5 ভেবে আমরা তোকে নিয়ে চলে এলাম, এইটুকুই উনি বলতে পারেন আর কি। তারপর বাবার ওভাবে চলে যাওয়া, হঠাৎ করে দাদা
উচ্চ মাধ্যমিকের পর পড়াশুনো ছেড়ে দিয়েছিল। দাদাও পড়াশুনোটা আর করতে চাইলো না, দাদা একটা কাজে যোগ দিল। আমার মনে হতো আমারও কিছু করা উচিত। আমাদের ওখানে একটা পার্লারে হেল্পারের কাজ করতাম আমি। তো হেল্পারে কাজ করতে করতে বললাম যে এখানে তো পয়সা কম, আমাদের সংসারে এখন বিশেষ করে বাবার অসুখের পর প্রচুর দেনা হয়ে গেছে। সরকারি হাসপাতাল হলে কি হবে, টেস্ট করানো, ওষুধপত্র অনেক কিছু বাইরে থেকে কিনে দিতে হতো। তারপর এদিক থেকে ওদিক রেফার, অনেক টাকা বেরিয়ে গেছে। বাবা খুব সাধারণ কাজ করতেন, অনেক জমানো টাকাও কিছু নেই। তো কলকাতায় একটা কাজের ব্যবস্থা করে দেন, যে বাড়িতে কাজ পাই সেই বাড়ির মালিক ওনারা ডাক্তার ছিলেন, ডাক্তার দম্পতি আর কি, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, তাদের ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে। তো বেশি দিন না, 2020 সালের ঘটনা, করোনা চরমে উঠেছে। তো ডাক্তার ম্যাডাম মারা গেলেন অসুখে, মানে করোনা হয়েছিল, সেবা দিতে দিতে উনিও অকালে চলে গেলেন। তো ওই বাড়িতে প্রথমে তো ওই বাড়ির নিচে একটা ছোট পার্লার ছিল, ওই পার্লারেরটা ওনাদের ভাড়া দেওয়া, অনেক, ওদের বিশাল বড় বাড়ি, একতলাটা একটা পার্লারকে ভাড়া দিয়েছিল। তো সেখানে কাজ করতাম। সেখানে কাজ করতে করতে আমার সঙ্গে পরিচয়, তারপরে আমি ওদের বাড়ির ভেতরেই বাচ্চাদের দেখাশোনা, তখন ওর মা বাবা বাচ্চাদের চাকরি করতে যেত। আমিও ভাবলাম যে কলকাতায় থেকে আমি বাকি পড়াশুনোটা করতে পারবো, আর তারাও কাজের লোক হিসেবে ট্রিট করছে না, একদম প্রাইভেট টিউটার কাম দেখাশোনা করার একজন গভর্নেন্স টাইপের, এরকমভাবে তারা ট্রিট করছিলেন। সুতরাং কোনো অসম্মানের কোনো বিষয় ছিল না। আর আমার লক্ষ্য ছিল, আমার দাদা যেহেতু মাঝপথে পড়াশুনো ছেড়ে দিয়েছে, মায়ের ওটা খুব দুঃখ, তাই গ্র্যাজুয়েশনটা করব, কলেজে পড়বো। আমার বাবাও বলতেন কলেজ পাশ করা, বাবার স্বপ্ন ছিল, সেটা হয়নি, দাদা তো করতে চাইলো না, আমি পড়াশুনোটা কন্টিনিউ করব। তো সেইখান থেকেই আস্তে আস্তে স্কুল কমপ্লিট করলাম কলকাতায়, সেই বাড়িতে থেকেই আমি কমপ্লিট করলাম আমার গ্র্যাজুয়েশন কম্পিউটার সায়েন্স নিয়ে। ওরা কোনো দিন না আমার থাকা খাবার জন্য কোনো কষ্ট দিয়েছেন, না আমার কোথাও কোনো কষ্ট হয়েছে, না আমাকে কাজের লোকের মতো তারা ট্রিট করেছেন। আমার মা দাদা মাঝে মাঝে এসে দেখা করে যেতেন, কখনো আমিও যেতাম। এবার অনেকে বলবেন এর মধ্যে ভৌতিকের কী আছে? ভৌতিকের বিষয়টা কিছু ছিল না। আমি যখন প্রথম, এইখান থেকেই হয়তো আপনাদের মনে হবে যে সত্যি এরম আবার হয়। আমি কোনো দিন ডাক্তারবাবুর শ্বশুরবাড়িতে যাইনি, কোনো দিন যাইনি। আমি যতই ওনারা আপন করে নিক, আমি একটু দূরত্ব মেনটেন করতাম। কিন্তু মারা যাবার পর ডাক্তার দিদি, ম্যাডাম বলতাম, ম্যাডাম যেন প্রায় স্বপ্নে আসতেন, প্রায়। আমার খালি মনে হতো, আমি কাউকে কাউকে বলেও ফেলতাম। তো ডাক্তারবাবু যিনি গাড়ি চালাতেন, সে ড্রাইভার দাদা খুব ভালো মানুষ, তার সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করতাম। তাকে বলেছিলাম আমাকে না প্রায় ম্যাডাম স্বপ্ন দেন। এবার বাড়িতে তো সবাই খুব এরম মনোকষ্টে ভোগে, আমি বলতে পারি না কারোর কাছে। এখানে বলে রাখা ভালো, আমি 2017 থেকে কিন্তু ওদের বাড়িতে আছি। 20 সালে উনি মারা গেছেন। এতদিন কিন্তু ওনাকে আমি চোখের সামনে দেখেছি। এমন না যে ওনার মৃত্যুর পর আমি এসেছি, তা কিন্তু না, অনেক আগে আমি এসেছি। তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, পড়াশুনো শেষ হয়ে গেছে, কিন্তু ওই ম্যাডামের হঠাৎ করে মারা যাওয়া সমস্ত কিছু নিয়ে না আমি একদম বাড়িতেই বসে গেলাম। আমি আর অন্য কিছু তখন করতাম না, শুধু বাচ্চাদের দেখাশোনা করতাম, ওদেরকেই পড়াতাম, এইসবই করতাম, ওদের বাড়িতেই ছিলাম। এবং এরপরে কি করব আমার আর কোনো চিন্তাভাবনা ওই মুহূর্তে কিছু ছিল না। প্রায় আমি স্বপ্ন দেখতাম ওনাকে, আমি কাউকে বলতে পারতাম না, শুধু ওই ড্রাইভার দাদাকে বলতাম। তিনি বলতেন তুই তো সবসময় ওদের সঙ্গে থাকতিস। উনিও যখন ওনার বাচ্চাদের খবর নিতেন, ফোন করে আগে তোকে চাইতেন, তোকে সব কিছু বুঝিয়ে দিতেন। এখন প্রশ্ন আসতে পারে ডাক্তার দিদির কেমন ব্যবহার ছিল? স্বাভাবিক ব্যবহার ছিল, এমন না যে প্রচণ্ড উনি মিশুকে বা আমাকে মাথায় তুলে রাখতেন, তা না। আবার অপমানসূচক কথা বলতেন, তা না। একদম স্বাভাবিক, বাচ্চাকে দেখাশোনা একজন করে তার সঙ্গে যেমন ব্যবহার হওয়া উচিত তেমন ব্যবহার করতেন। মানে মাথায় তোলা নেই, আবার পায়ে ফেলাও নেই, স্বাভাবিক ব্যবহার। এবং যখন কোনো কিছু বলতেন যে এটা করবে, এটা ওদের জন্য করবে, বা এইটা খাওয়াবে বা কিছু, বেশ গুরুত্বের সঙ্গেই বলতেন বিষয়গুলো। তো সেই মানুষ আমাকে কেন স্বপ্ন দেবে? তিনি তারা আমার আপন কেউ নন, এইটাই চিন্তাটা মাথার মধ্যে আমার ঘুরত। আবারও বলছি, ডাক্তারবাবুর শ্বশুর বাড়ি কিন্তু আমি তখনও কোনো দিন যাইনি। বাচ্চারা যখন মামার বাড়ি যেত ওরা যেত,
আমাকে কখনো ডাকেনি, আমিও যেচে কখনো যাইনি, কারণ আমি জানতাম যতই হোক আমি এই কাজের লোকের শ্রেণীতেই কোথাও না কোথাও আজও আছি। তারপর বাচ্চাটির মানে মা মারা যাবার পর থেকে পরিবর্তন হতে লাগলো। ওই ডাক্তারবাবুর মানে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি তো আসতেন, তাদেরকে চিনতাম সব কিছু, কিন্তু ওদের বাড়িতে প্রথম গেলাম। সেখানে গিয়ে দেখলাম একটা ফ্ল্যাট বাড়ি, এদের মতো এত বিশাল বড় বাড়ি না হলেও ফ্ল্যাট বাড়ি, সাজানো গোছানো ছিমছাম। সেখানে ডাক্তারবাবুর শাশুড়ি শ্বশুর, ডাক্তারবাবুর শালা ব্যাঙ্গালোরে থাকতেন আর কি, তিনি ওই সময় চলে এসেছিলেন কলকাতায়। তো তাদেরকে দেখলাম, তার দাদারও একটা ফ্যামিলি আছে, তাদের একটা ছেলে আছে। তো কেমন যেন ওদের বাড়ির ছবিগুলো যখন দেখতাম না, কিছু কিছু ছবি টাঙানো থাকতো, ছবিগুলো দেখে যেন আমার কেমন কেমন লাগতো। বিশেষ করে আমি সব সময় যখন ভাবতাম ডাক্তারবাবুর স্ত্রী কেন, ম্যাডাম আমাকে কেন ম্যাডাম বলে ডাকতাম, তিনি তো আমার বন্ধু নন, তিনি আমার স্বপ্নে কেন আসেন। আর স্বপ্নে এসে না অনেকক্ষণ ধরে উনি ঘুরে বেড়াতেন, স্বপ্নে যেন এসে কথা বলছেন, যেন স্বপ্নেতেই দেখছি আমরা ছাদে ঘুরছি, হঠাৎ একটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করতেন। এটা আমার কাছে খুব অবাক লাগতো। মাঝে মাঝে ওনার ঠান্ডা স্পর্শে আমার শরীর কেঁপে উঠতো, কি প্রচণ্ড ভয় লাগতো। আমি হঠাৎ করে উঠে বসে পড়তাম। আমি ওদের বাড়িরই একতলার একটি ঘরে থাকতাম, আমি থাকতাম আর ওদের বাড়িতে সারাদিনের যে দিদি থাকেন, আমরা দুজন এক ঘরেই থাকতাম সেই সময়। তো এটা অনেক দিন ধরে চলার পর আমি ডাক্তারবাবুর মাকে বলেছিলাম। উনি বললেন যে হতে পারে তুমি বাচ্চাদের দেখাশোনা করো, যে যাই হোক এগুলো মনের ভুল, এগুলো বেশি প্রশ্রয় দিও না। এরপর তো আর কিছু বলা যায় না। তো ডাক্তারবাবুর শ্বশুরবাড়িতে যেদিন আমি এত বছর বাদে প্রথম গেলাম, ওই যে বলছি ছবিগুলো বড় অদ্ভুত লাগছে, একজন বয়স্ক মহিলার ছবি দেয়ালে টাঙানো ছিল। ওই আমার প্রথম ডাউট, সেই মহিলাকে দেখে মনে হচ্ছে যেন এই মানুষটাকে আমি এর আগে দেখেছি। এইবার সবাই বলবে, আর তো কাউকে বলতে পারছি না। ওই বাড়ি থেকে ঘুরে চলে আসার পর রাত্রিবেলা এবার শুধু ডাক্তারবাবুর যে স্ত্রী তার স্বপ্ন দেখতাম না, এবার ওই বুড়িটারও স্বপ্ন দেখা শুরু হলো। তবে এই স্বপ্নটা একটা অন্যরকম। আমি ছোটোবেলায় যে বাড়িতে থাকতাম, সে বাড়িতে আমি বলেছি আমার বাবার মা ছিলেন এবং বাবার জেঠিমা ছিলেন, অনেকগুলো বয়স্ক মহিলা, বয়স্ক মানুষ ওই বাড়িতে ছিলেন। কিছু কিছু মানুষের সম্পর্ক তো আমি ভুলেই গেছি যে তারা আমার অ্যাকচুয়ালি কে হতেন। ছেঁড়া ছেঁড়া স্মৃতির মতো মুখগুলো ঘুরে বেড়াতো। রাত্রে স্বপ্ন দেখতাম আমাদের ওই পুরনো, মানে আমার নিজের বাড়ির পুরনো বিশাল বড় আগেকার দিনে জানলাটার কাছে যে চেয়ারটা থাকতো না, আরাম কেদারা বলতো, বয়স্করা একটু শুয়ে মতো থাকতেন, সেখানে ওই বয়স্ক মহিলা বসে আছেন আর হাসছেন। আমিও যেন নিজেকে দেখছি একটা বাচ্চা মেয়ে, আমি দরজার কাছে দাঁড়িয়ে ভয় পাচ্ছি, আর তিনি অদ্ভুতভাবে আমাকে দেখে হেসে যাচ্ছেন। এই একই স্বপ্ন তাকে নিয়ে আমি দেখতে শুরু করলাম। তারপর বিভিন্ন সময় একটা কন্যাহারা মা, তাদের বাড়িতে প্রায় আমাকে বিভিন্ন সময় ডাক্তারবাবু অনেক জন্য বলতেন যে এটা দরকার, যাও গিয়ে দেখাশোনা করো, এটা দরকার ওনাদের একটু করো, বাচ্চাদের নিয়ে যাও মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসো। কারণ ওনারও মন মেজাজ ভালো থাকতো না, স্ত্রী মারা যাওয়ার পর উনি নিজেকে আরও কাজে আরও চেম্বার বাড়িয়ে দিয়েছিলেন। লকডাউনটা চলে যাবার পর নিজেকে ব্যস্ত রাখতে চাইতেন, এটা বুঝতে পারতাম। ডাক্তারবাবু মাও বলতেন যে বাবা তুই সময় নিচ্ছিস না, এত পরিশ্রম, অসুস্থ হয়ে যাবি। বলতেন কার জন্য বাড়ি আসবো, বাড়ি আসতে আর ভালো লাগে না মা। আমি ওনাদের কষ্টটা প্রচণ্ড ফিল করতাম। ওই বাড়িতে গিয়েও যে আমার খুব ভালো লাগতো তা না, সত্যি কথা বলছি। সন্তানহারা বাবা মা থেকে থেকে ডুগরে কেঁদে ওঠে, সবসময় ঘুরে ফিরে তাদের মেয়ের কথা। একটা অদ্ভুত মানে মনস্তাত্ত্বিকভাবে যেন মনে হয় যে পৃথিবীতে সত্যি কষ্টই আছে, কোথাও আনন্দ নেই। আর আমার যা বয়স সেই সময় আমার যেন এত কষ্টের পরিবেশে না মাঝে মাঝে দম বন্ধ হয়ে উঠতো। এটা কোনো স্বার্থপরতা না, আমার যেন মনে হতো কোথাও কি কষ্টের শেষ নেই, কোথা থেকে কি ম্যাডামকে খুঁজে এনে ওনার মা বাবার কাছে বা ডাক্তারবাবুর কাছে কি আর ফিরিয়ে দেওয়া যায় না। অদ্ভুত একটা চাপ অনুভব করতাম, এগুলো আমি ঠিক ভুলে বোঝাতে পারবো না, কারণ চতুর্দিকে শুধু কান্না, কষ্ট আর হাহাকার। ভালো লাগতো না, বছরের পর বছর ভালো লাগতো না। তো এমন করে আরও কিছুদিন কাটতে লাগলো। এর মধ্যে আমি ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে জানতে পারলাম। আমি যেখানে পড়াশুনো করছি, আমার টিচারদের সঙ্গে কথা বলে আমি ওই ডাক্তারবাবুর বাড়ির বাচ্চাদের দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণের সাথে সাথে
আমি নিজের বাড়িতে ল্যাপটপে বসে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনারের কাজ এই প্রথম আমি শুরু করলাম। এবার আস্তে আস্তে আমি যখন কাজ শুরু করলাম, আলাদা একটা অর্থনৈতিক স্বাধীনতা এলো, তখন আমি দেখতাম যারা আমাকে মানে বেঁকা চোখে দেখতো বা এই তো কাজের লোক, তারাও একটু দেখি সম্মান করতে শুরু করলো, যে না এই তথাকথিত যে দিদিটা ঝাঁট দিয়ে বেরিয়ে যাচ্ছে বা যে রান্না করে বেরিয়ে যাচ্ছে তাদেরও সম্মান আছে অবভিয়াসলি। তো তার থেকে বোধহয় এর গ্রেড একটু হলেও আলাদা, এই পড়াশুনো জানে, এ শিক্ষিত, একে সবসময় হ্যাটা করা যাবে না। যাই হোক, এভাবে দিনটা চলতে লাগলো। তো একবার এটা ও বলছে যে 2023 সালের ঘটনা, ডাক্তারবাবুদের পুরনো বাড়ি, মানে ডাক্তারবাবুর শ্বশুরবাড়ির কথা বলছি, শ্বশুরবাড়িতে পুরনো বাড়ি, সেই বাড়িটায় রেনোভেশন হয়েছে, মাঝে মাঝে ওনারা যাতায়াত করেন, তো একটা আরও সব আত্মীয়রা আসবে, ডাক্তারবাবুর যে ছেলে আর বৌমার একটি বিবাহবার্ষিকী অনুষ্ঠান। তো বাড়িতে তো কোনো অনেক দিন কোনো শুভ কাজ হয় না, আনন্দ উৎসব নেই, তারা ছোটো করে ওরা আয়োজন করেছেন, তো ওদের পুরনো বাড়িতে আয়োজন করেছেন। সেই পুরনো বাড়িতে যাবার 2-3 দিন আগে থেকে ডাক্তারবাবুর যে স্ত্রী প্রচণ্ড স্বপ্নে আসা শুরু করলেন। মানে আমি দুপুরবেলা কাজ করতে করতে অনেক সময় চেয়ারে বসে বসে চোখটা লেগে যেত, তখনও আমি স্বপ্ন দেখছি, আমি রাত্রেবেলাও স্বপ্ন দেখছি, আমি ভোর রাতেও যখন দ্বিতীয়বার মানুষ যখন শুতে যায় আর কি, ঘুম ভেঙে আবার শুতে গেল, তাতেও আমি স্বপ্ন দেখছি। এবার আমার মনে হতে লাগছে যে আমি বোধহয় এবার পাগল হয়ে যাচ্ছি, আমি সুস্থ নেই, এত স্বপ্ন, সব সময় মনে হচ্ছে সেই মৃত মানুষ আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। একটা বড় মেয়ে হঠাৎ করে বাচ্চা মেয়ে রূপ ধারণ করে, সে ছোটোবেলায় যে বাড়িতে বাচ্চাদের যে সাইকেলগুলো থাকে বাচ্চারা চালায়, সে সাইকেল চেপে সে গোটা ঘরে ঘুরছে। কখনো কখনো দেখছি ওর সাইকেলের পেছনের সিটটায় আমি বসে আছি, আমাকে নিয়ে ঘুরছে। কে একজন এসে বলছেন এই সাবধান, বোন পড়ে যাবে। অদ্ভুত অদ্ভুত স্বপ্ন, কোনো মানে স্বপ্নের মাথা মুন্ডু নেই, কাউকে এই লজ্জায় আর বলতেও পারি না। শুধু ডাক্তারবাবুকে বলেছিলাম আমি একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে চাই, আপনার পরিচিত যদি কেউ থাকে আমাকে বলবেন। উনি বলেছিলেন হ্যাঁ দেখাও, কেন তোমার কি হয়? বলে আমার বড্ড উল্টোপাল্টা স্বপ্ন দেখি, ডিপ্রেশন হয়। বলে বাবাই বসে ডিপ্রেশন? বাবা তাহলে তো আস্তে জীবন পড়ে আছে, ঠিক আছে আমি কথা বলিয়ে দেবো, সেখানে যেও দেখিয়ে এসো। এই আমি নিজেকে যখন মানসিক রোগী ভাবতে শুরুই করেছি, কেন স্বপ্ন সবাই দেখে, আমার মতন এরকম বিট ঘুটে স্বপ্ন কেউ দেখে না। যেখানেই যাচ্ছি সেখানেই কোনো ছবি দেখলে মনে হচ্ছে সে আমাকে দেখা দিচ্ছে, একজন মৃত মানুষ তার বাড়ির আর কাউকে দেখা দিচ্ছে না, স্বপ্নে আমাকে দেখা দিচ্ছে। আবার ওই যে কথা, কাউকে বলতে পারছি না। শিক্ষিত পরিবার, এসব কথা কি রোজ রোজ বলা যায়? লোকে ভাববে যে কি না কি আবার সুযোগ খুঁজছে। যাই হোক, এমন রকম চিন্তাভাবনা করতে করতে ওই যে অনুষ্ঠানের দিনটা এলো, আমার যাবার একদম ইচ্ছা ছিল না, শরীরটাও ভালো নেই, ফ্রিল্যান্সিংয়ের যে কাজের অর্ডারগুলো ছিল সেগুলোর প্রচণ্ড চাপ। কিন্তু ওই যে বাচ্চাগুলো ডাক্তারবাবুর, ওরা বেশ দুরন্ত, এক জায়গায় থাকলেই না দুজনে খুব মানে মারামারি শুরু করে দেয়। আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ও যে বুদ্ধি খুব কম ওদের জন্য বাধ্য হয়ে আমাকে যেতে হলো। কিছু কিছু সময় থাকে কিছু বাড়িতে খুব একটা যেতে ইচ্ছে করে না, আমি প্রায় এক প্রকার জোর করেই গেলাম। এবার ওদের পুরনো বাড়িতে গিয়ে আমার জীবনের সমস্ত ইকুয়েশান চেঞ্জ হয়ে গেল। আমি ডাক্তারবাবু শ্বশুর শাশুড়িকে যবে থেকে ওনাদের বাড়িতে আমি থাকতে শুরু করেছি সেই থেকে দেখেছি বয়স্ক মানুষ, মাথায় দুজনেরই মাথায় সাদা চুল, হাজব্যান্ডের তো সাদা কালো চুল, ভদ্রমহিলা চুলটা পুরো সাদা, এবং উনি কোনো রং জাতীয় কিছু ইউজও করেন না। কখনো ওনাদের দেখে আমার এক ফোঁটা মনে হয়নি যে এদের আমি চিনি বা আগে কখনো দেখেছি, কোনো দিন মনে হয়নি, কোনো দিন না। এবং বেশ হাই প্রোফাইল একজন ক্লাসের মহিলা, তার মেয়ে ডাক্তার, আমি নিজেকে সবসময় গুটিয়ে রাখতাম। আর তিনিও যে আমাকে দেখে খুব মানে যেমনভাবে বাচ্চাদের আয়ার সঙ্গে কথা বলে সেভাবেই কথা বলতেন, এক্সট্রা কিছু না। ওই বাড়িতে গিয়ে আমি তো বললাম আমার ছোটোবেলার স্মৃতি আমার কাছে পুরো ঝাপসা হয়ে গেছিলো। প্রথম যেটা সেদিন কি শুরু হলো, যে স্বপ্নে যে চেয়ারটা আমি দেখছিলাম, যে চেয়ারটা পড়ে আছে, ওই ভদ্রমহিলা, ওই বয়স্ক মহিলা, তাকে দেখছি সে হাসছে, ওদের ফ্ল্যাটে যে ছবিটা আমি দেখেছিলাম সেই হুবাহু সেই চেয়ারটাকে সেই জানলার ধারে দেখলাম পড়ে আছে। এবং আমার ছোটোবেলার যে স্মৃতি, আমার বাবার মা, কখনো কখনো জেঠিমা ওই চেয়ারে বসতেন, ওনারা বসে বসে মুড়ি খেতেন,
কখনো চুপচাপ বসে বসে রাস্তা দেখা যেত, হাঁটা চলা বেশি করতে পারতেন না, ওই চেয়ারে বসে থাকতেন। আর আমরা বাচ্চারা গিয়ে গিয়ে ওই চেয়ারটাকে ঘুরে ঘুরে খেলতাম। তো সেইগুলো মনে পড়ে যাচ্ছে। তারপর প্রত্যেকটা ঘর, প্রতিটা ঘরের আসবাবপত্র পুরনো বাড়িতে মনে হচ্ছে যেন সমস্তটা চেনা। এক মুহূর্তে আমি আমার সেই 2.5-3 বছর বয়সের বাচ্চা মেয়ে যে মেলায় হারিয়ে গেছিলো সেই জায়গায় ফিরে গেছি। আমি জানি অনেকের শুনে মনে হচ্ছে এই আবার কি গল্প। কাউকে কিচ্ছু বলতে পারলাম না, কারণ আমি আমার নিজের স্ট্যান্ডার্ড কখনো ভুলে যাই না। যাদের দয়ায় আমি পড়াশুনো করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, সেখানে এলোমেলো কথা বলা মানায় না বা আমাকে সাজে না। আমি গ্রাম থেকে এসেছি। আমি যে আমরা ড্রাইভারের সূত্রেই, ডাক্তারবাবু যে ড্রাইভার তার গ্রাম আমাদের ওখানেই, তো সেই সূত্রেই আলাপ, সেখান থেকে এখানে আসা। তারপরে তো মাঝখানে আরও ইতিহাস আছে, আমি আর সেসবে যাচ্ছি না। প্রতিটা জায়গা আমার নিজের প্রচণ্ড চেনা লাগছে। সকালবেলা যখন সবাইকে জল খাবার দিল, আমাকেও দিয়েছেন তারা। আমি খেয়ে দিয়ে সবাই যেদিকে মুখ ধুতে যাচ্ছে বেশি নেই, আমি উল্টো দিকে গিয়ে একটা জায়গায় মুখ ধুতে যাবো, গিয়ে দেয়ালে প্রায় বাড়ি খেতে খেতে বেঁচে গেলাম। ডাক্তারবাবুর শাশুড়ি মা বললেন, তুমি ওদিকে যাচ্ছ কেন? আমি একটু ভ্যাবাচাকা খেয়ে বললাম, না, আমার মনে হলো হয়তো ওদিকে কলতলা আছে বা হাত ধোয়ার জায়গা আছে, মনে হলো। বললো, না, ওখানে নেই, ওই দিকে সবাই যাচ্ছে, ওখানে যাও। আমি বললাম, আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। তারপর উনি বললেন, অনেকক্ষণ বাদে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কেন মনে হলো যে ওইদিকে? আমি তখন ওনাকে বললাম যে আমার মনে হলো, আমি ঠিক জানি না, আমার মনে হলো যে ওই দিকটা বোধহয় কলতলা বা হাত ধোয়ার জায়গা থাকতে পারে। উনি বললেন, ওখানে আমাদের পুরনো বাথরুমটা ছিল, পরে ওখানে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, ওটা ব্যবহার হয় না। ওটা ওই বাড়ির পেছন দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু ওগুলো কেউ ব্যবহার করে না। কিন্তু তুমি কিভাবে বুঝতে পারলে, এটা আমার অদ্ভুত লাগছে। পাঁচিল তুলে দেওয়া হয়েছে। যিনি বৌদি, তিনি বলছেন, আমিও তো বিয়ের পর থেকে কতবার এই বাড়িতে এসেছি, আমিও তো কখনো দেখিনি এখানে কোনো বাথরুম আছে বা কিছু। উনি বলছেন যে না না, ওটা তো ওইদিকে ছিল, ওগুলো ভেঙে দেওয়া হয়েছে, কিছু ধ্বংসাবশেষ পেছন দিকে পড়ে আছে, ওগুলো কেউ ব্যবহার করে না। সবাই আমার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে যে এ জানলো কী করে। ওই কলতলা বা ওই বাথরুম যাই ছিল, সেটা যখন ভেঙে দেওয়া হয়েছে সে অনেক দিন আগেকার। ভেঙে দিয়ে কেন ওখানে দেয়াল তুলে পুরো ওই জায়গাটা রেনোভেট করে নিয়েছেন ওনারা। আমি নিজেও ভাবছি যে আমি কেন ওই দিকে চলে গেলাম। আমি কিছুতেই বলতে পারছি না, ছোটোবেলায় যে বাড়িটা থেকে আমি হারিয়ে গেছি, সেই বাড়িটার আকৃতি আর এই আকৃতি এক। এটা বললে জানি না কে কীভাবে নেবে, বলবে বাবা রে নিজেকে বিশাল বড়লোক প্রমাণ করতে চাইছে নাকি। আমি বলতে পারছি না, কিছুতেই বলতে পারছি না। শুধু প্রতিটা মুহূর্তে দম বন্ধ করা একটা পরিবেশের মধ্যে লাগছে। যেদিকে তাকাচ্ছি সেই দিকটা মনে হচ্ছে আমার চেনা, আমার চেনা। আমি মাঝবার ভাবছি যে আচ্ছা, আমি কি একবার জিজ্ঞেস করব যে এই বাড়িটা ওনারা যাদের থেকে কিনেছেন, তারা এই বাড়িটা হয়তো ওনাদের কাছে বিক্রি করে দিয়ে চলে গেছেন, তারা কোথায় আছেন, তারা কোথায় থাকেন আজকাল, বা প্রাণে বেঁচে আছেন তো বেঁচে আছেন কি না, বা এই জাতীয় যদি কিছু ঘুরিয়ে জিজ্ঞেস করা যায়। আমি আমতা আমতা করে, যেহেতু ওনারা খুব বেশি আমার সঙ্গে কথা বলেন না, তাই আমি খুব ফ্র্যাঙ্কলি কিছু বলতেও পারছি না। তাও অনেক ভেবে চিনতে ডাক্তারবাবুর শ্বশুর অনেকক্ষণ আমায় খেয়াল করেছেন। আমি চুপ করে ওরমভাবে বসে আছি। অন্য সময় বাচ্চাদের নিয়ে খেলা করি, আমি বাচ্চাদের টিমের সঙ্গেও গিয়ে খেলা করছি না, কিছু না। বলছেন, তোমার কি কিছু শরীর খারাপ বা কিছু, তুমি এভাবে বসে আছো মা? তখন আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন। বললেন, হ্যাঁ বলো। বলে, এই বাড়িটা আপনারা যার কাছ থেকে কিনেছেন, কারোর কাছ থেকে, নাকি এটা আপনাদের পৈতৃক বাড়ি? উনি বললেন, না না, কারোর কাছে কেনার প্রশ্নই ওঠে না, এটা আমার ঠাকুরদাদার আমলের বাড়ি, বহু প্রাচীন বাড়ি। তারপর বাড়ির কিছু ইতিহাস বলছিলেন, কোন রাজার আমলের কী বৃত্তান্ত। আমার না মনটা সেদিকে ছিল না, আমি ইতিহাসটা ভালো করে শুনলামও না। আমি যেটা জানতে চাইছিলাম সেটা যখন জানতে পারছি না, ওনার ইতিহাস শুনে আমিই বাকি করব। তারপর জিজ্ঞেস করে ফেললাম, এই রকম টাইপের সেম ডিজাইনের বাড়ি এই এলাকায় আর আছে? উনি বললেন, আগে তো অনেক ছিল, সব ভেঙে ভেঙে নতুন ফ্ল্যাট হয়ে গেছে, এইসব এরম আমাদের বাড়ি আর বেশি খুঁজে পাবে না, এই চত্বরে তো আর পাবে না। আমি বললাম, আচ্ছা। তখন উনি বলছেন, কেন মা? তখন বলতে পারছিলাম না, তাও অনেকক্ষণ ধরে ওনারা জিজ্ঞেস করছেন বলে সবটা বলে ফেললাম, যে আমি ছোটোবেলায় যে বাড়িতে থাকতাম না, সেই বাড়িটা এরকম টাইপের দেখতে। উনি বললেন, তুমি তো গ্রামে থাকো না, তোমার বাবা মারা গেছেন,
মা অনেক কষ্টে সংসার চালান, লোকের বাড়ি কাজ করে। দাদাটা পড়াশুনো করতে করতে ছেড়ে দিয়েছে। তো কলকাতায় কীভাবে বাড়ি ছিল তোমাদের? বললাম, না, ওনারা আমাকে না ছোটোবেলা থেকে মানুষ করেছেন। ওনাদের আমি মানে বায়োলজিক্যাল চাইল্ড নই, নিজের সন্তানের মতো মানুষ করেছেন। কোনো দিন কোনো মানে ফাঁক রাখেননি, সন্তানের চোখেই দেখেছেন। কিন্তু বিষয়টা হলো, আমার আসল বাবা মা তারা কোথায়, তাদের কি নাম, কি পরিচয়, এমনকি বাড়ির অ্যাড্রেস আমার কিচ্ছু মনে নেই। এমনকি বাবা মার মুখগুলো, সব আত্মীয়র মুখ আমার চোখে ঝাপসা হয়ে গেছে। বহুদিনকার ব্যাপার তো, আর মনে পড়ে না, একদম ঝাপসা হয়ে গেছে। মাঝে মাঝে স্বপ্নে কিছু আবঝা মুখ ভেসে বেড়ায়, আর কিছু কিছু আবঝা স্মৃতি, আর কিছু মনে নেই। তো এটাতে ওনারা এত বেশি মানে অবাক হয়ে যাবেন আমি বুঝতে পারিনি। এই কথা ও কথা বলতে 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 আমি এইদিন সাহস পেয়ে ডাক্তারবাবুর স্ত্রী আমাকে যে স্বপ্নে আসেন দেখা দেন, আমি না বলে ফেললাম। সেদিন আর কোনো কিছু মানে ইমোশনাল হয়ে আর নিজের আবেগটা বাদ মানতে পারিনি, আমি বলে ফেলেছি যে আমি যবে থেকে ম্যাডাম মারা গেছেন আমাকে না বড় স্বপ্নে দেখা দেন, এরকম বাচ্চা মেয়ে এসে যে উনি আমার চোখের সামনে ঘুরে বেড়ান। বলে কীরকম বাচ্চা মেয়ে? বলছেন এই যে বড় অবস্থায় যেরকম দেখেছি সেরকম দেখতে দেখতে দেখি ছোট অবস্থায়, তার মাথায় বেশ ছোট 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 চুল, মানে বেশি বড় চুল নয়, কোঁকড়ানো মতো, আবার কখনো মনে হয় যেন সেই একদম ছোট করে কেটে দিয়েছে, চুলটা বড় না। চোখে একটা চশমা, গায়ের রং বেশ শ্যামলা, আর একটা সাদা ফ্রক পরে বেশ ভালো স্বাস্থ্য, খেলে খেলে বেড়াচ্ছে। আর আমি নিজেকে দেখি আমি তার পেছনে ছোট্ট একটা বাচ্চা মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কখনো কখনো মনে হয় আমি আমার পুরনো আমার যে বাড়িকে হারিয়েছি, আমার দিদি আমার দাদা তাদের সঙ্গে যেন অদ্ভুত মিল পাই। তারপর মনে হয় যে না না, মিল নেই, আলাদা। কখনো দেখি ছোট সাইকেলটায় আমি চড়ে ঘুরছি, উনি সামনে সেই বাচ্চা মেয়ে এসে যে বসে আছেন, আমি তার থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হয়ে গাড়ি মানে সাইকেল চাপছি আর কি ঘরের মধ্যে। তো এইসব বলাতে উনি প্রচণ্ড মানে হয়ে যান যে কোথা থেকে তুমি হারিয়ে গেছিলে, কী বৃত্তান্ত। মানে ওনারা এতটা সিরিয়াসলি হয়ে যাবেন, একটা বেশ অদ্ভুত পরিবেশের সৃষ্টি হলো একটা অনুষ্ঠান বাড়িতে। তারপর সমস্ত কিছু খোঁজ খবর করা হলো। উনি আমার যিনি মা তার কাছে, তাদের বাড়িতে পরে গেছিলেন, দেখাশোনা করেন, আমাকে জিজ্ঞেস করেছিলেন বাবা মায়ের নাম ঠিকানা, আমি কিচ্ছু বলতে পারিনি। সমস্ত কিছু করার পর উনি একটা ছবি নিয়ে, ছবিটা উনি আমাকে কিন্তু দেখাননি, আমার মায়ের সঙ্গে যেদিন গ্রামে উনি দেখা করেন সেই ছবিটা নিয়ে গিয়ে দেখা করেন। ছবিটা দেখে বলেছিলেন এই মেয়েটাকে কি পেয়েছিলেন? আমার মা বলেন হ্যাঁ, এটা তো ওর ছবি। কেন আপনি ওকে দেখান না, ও তো নিজের ছোটোবেলার ছবি তো চিনবে। বললেন না, আমি ওকে দেখাতে চাইনি, আপনি বলুন আপনি কে কে পেয়েছিলেন, থানায় খবর দেননি কেন, ওই মেলা কর্তৃপক্ষের হাতে বাচ্চাটাকে তুলে দেননি কেন, নিয়ে চলে এসেছিলেন কেন? বলে তিনি হাউ হাউ করে কেঁদে ওঠেন। তারপরে আপনারা যেটা ভাবছেন সেটাই সত্যি। সেই যে যাদেরকে আমি ডাক্তারবাবুর শ্বশুর শাশুড়ি বলে চিনি, আমি যে বাচ্চাগুলোকে দেখাশোনা করছি, বড় করার চেষ্টা করছি, তাদের দাদু দিদা হিসেবে চিনি, তিনি আমার মা বাবা। এখন অনেকে বলতে পারে নিজের বাবা মাকে চিনতে পারলেন না, আমি বলবো না, আমি চিনতে পারিনি। আমার যখন 2.5 বা 3 বছর হবে, এনাদের কথায় যে 3 বছর বয়স হয়নি সেটা তো আমি এখন জানতে পারলাম। আর আমার যারা পালিত বাবা মা তারা তো আন্দাজে আমার একটা বয়সের হিসেব করেছিলেন যে এই বয়সের বাচ্চা এই এজ হতে পারে। তারা তো আর আমার অরিজিনাল ডেট অফ বার্থ কিছু জানেন না। তো এনাদের বক্তব্য অনুযায়ী না, তখনও 3 বছর বয়স আমার হয়নি। এনারা ভেবেছিলেন 3 বছর হয়ে গেছে যারা মানুষ করেছে। তো সেক্ষেত্রে ওইটুকু বয়সের একটা বাচ্চা যদি হারিয়ে যায়, তার একটা যখন সে পরিপূর্ণ যুবতী, সেই বয়সে এতদিন না তার কাছে কোনো ছবি, না কোনো যোগাযোগ, না কিছু, মনে রাখাটা অসম্ভব অসম্ভব। মুখগুলো একদম আবছা হয়ে গেছিল। এটুকু তো মনে ছিল যে আমি একটা বাড়িতে থাকতাম, আমার বাবা মা, আমার পুরনো বাড়ি মাঝে মাঝে চোখের সামনে ভেসে উঠতো, কিন্তু সেগুলো সব ঝাপসা। কারোর মুখ পরিষ্কার না, কোনো টাইটেল নেই, নাম নেই, পদবি নেই, ঠিকানা নেই। শুধুমাত্র তারপরে প্রত্যেক বছর দিদির বাৎসরিক কাজ হয়। আমি তখন তো আমার দায়িত্ব হিসাবে আমি বাচ্চাগুলোকে দেখতাম, এখন মাসি হিসাবে তাদের দেখাশোনা করি। বর্তমানে এখনও আমি বিয়ে শাদী করিনি এবং করার কোনো পরিকল্পনা নেই, আমি আমার কাজকর্ম নিয়ে আছি। আমি আমার নিজের বাড়িতেও থাকি,
আমি যে বাড়িতে মানুষ হয়েছি সেখানেও এখন যাই, সেখানে আমার চেষ্টা করেছি আমার রোজগার দিয়ে আমার পালিত মা এবং দাদার সংসারটাকে সাজিয়ে দেওয়া, তাদের বাড়িঘর সারিয়ে দেওয়া চেষ্টা করেছি, তারা সুখে আছেন। ঘুরে ঘুরে থাকি, তবে কলকাতাতেই আমি পার্মানেন্টলি আছি, ফ্রিল্যান্সারে কাজ করি, অফিসের কোনো চাপ নেই, ওই জন্য বাচ্চাগুলোকে, আর বাচ্চা নেই, বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তবে ওদের দেখাশোনা করা, পড়াশুনো সমস্ত দায়িত্ব আমি নিয়েছি। তবে সব কিছুর মধ্যে আমার মৃতা দিদি, সে যে এই মারা যাবার পর, যেহেতু বলে না মারা গেলে পরবর্তীকালে আমরা অনেককে জিজ্ঞেস করতাম, যে শুনেছে সে বলেছে আসলে যতদিন বেঁচে ছিলেন তিনি তো আর জানতেন না মরে গেলে বা মারা যাবার পর আত্মা ফ্রি হয়ে যায়। সে আত্মা তখন তার ছোট বোনকে চিনে নিয়েছিল, সে বুঝতে পারতো আমার বাড়িতে আমার বাচ্চার দেখাশোনার জন্য যে এসছে সে আর কেউ না, আমার ছোটোবেলায় হারিয়ে যাওয়া বোন। এখানে আর একটা প্রশ্ন অনেকে জিজ্ঞেস করতে পারেন, যতদিন ওদের বাড়িতে ছিলেন ওনারা একটা বোন ছোটোবেলায় হারিয়ে গেছে কখনো বলেননি? না, ওনারা খুব, ডাক্তারবাবু এবং ওনার স্ত্রী খুব অল্প কথা বলতেন, খুবই মিতভাষী, ওনারা অত বসে গল্প করা ওরম টাইপের ছিলেন না যে নিজেদের বাড়ির গল্প শুরু করে দেবেন আমার সঙ্গে। আর আর আমি ওদের বাড়িতেও যে গেছি, ডাক্তারবাবু শ্বশুরবাড়িতে পরে যখন একবার দুবার গেছি বা ওনারা যখন এসেছেন, আমি এমন কোনো গল্প শুনিনি কারোর কাছ থেকে। আসলে অনেক ছোটোবেলায় হারিয়ে গেছি, হয়তো ওরাও আমাকে ভুলতে বসেছিল বা ভুলে গেছিলো, আশাই ছিল না যে কোনো দিন মেয়েকে পাবে, ওই আলোচনাটাই আর কেউ করতো না। একজন মা পরপর দুটো দুঃখ পেল, একবার ছোট মেয়ে, কোলের মেয়ে ছোটোবেলায় মেলায় হারিয়ে গেল, তারপর বড় অবস্থায় অত বড় মেয়ে, ডাক্তার পাশ করার পর বিয়ে হয়ে যাওয়া, দুটো তার সন্তান হয়ে গেছে, সেই মেয়ে করোনার মতন মহামারীতে মারা গেল। তো সেই মায়ের কাছে কি মৃত মেয়ের গল্প লোকে করবে, তার সামনে কথা কেউ তুলবেই না, হাহাকার করছেন তিনি সব সময়। এই ছিল ঘটনা। তো ওই যে বললাম সুপার ন্যাচারাল পাওয়ার, আর ওই যে আমার সেই ঠাকুমার ছবিটা দেখেছিলাম, তিনি যে আমার ঠাকুমা সেটা তো মনে নেই, বয়স্ক মানুষদের কম বেশি একই রকম লাগে, কিন্তু ওই যে বলছি ছোটোবেলার কিছু স্মৃতি আমাকে তারা তুলে তুলে ধরতো স্বপ্নেতে, স্বপ্নেতে যেন ক্যামেরায় কিছু পুরনো ছবি যেমন আমরা কাউকে দেখাই না, ওনারা দুজনেই, আমার সেই ঠাকুমা এবং আমার দিদি, যিনি প্রতিটা মুহূর্তে স্বপ্ন দিয়ে গেছেন, আর আমি নিজেকে মানসিক রুগী ভাবতে শুরু করেছিলাম, ওনারা এমনভাবে স্বপ্নটা দেখাতেন, ছোটোবেলার কিছু কিছু যেন মনে হচ্ছে ভিডিও ক্লিপিংস আমার সামনে তুলে ধরতেন, যে ছাদে শীতকালে খেলছি, ঘরের মধ্যে ওই যে ছোটো বাচ্চাদের সাইকেল চালাচ্ছি, সাইকেলটার পেছনে একটা সিট থাকতো, ওরকম সাইকেল অনেকের বাড়িতে আজও হয়তো আছে। তো এইভাবে স্বপ্নগুলো দিয়ে দিয়ে উনি কানেক্ট করতেন, বলতে চাইতেন কিছু, কিন্তু আমি বুঝতে পারিনি কী বলতে চাইছেন। আজকে ওই বাড়িতে যাওয়া, ওই অনুষ্ঠানে যাওয়া, হয়তো তারই ইচ্ছা ছিল যে বোন যাক, মা বাবা ওকে চিনতে পারুক, আর আমার মা বাবাও আমাকে চিনতে পারেনি, এটাও বলা খুব দরকার। যে সন্তান হলেই চেনা যায় সিনেমার মতন, কোনো চিহ্ন থাকে বা সবাই গলায় লকেট পরে ঘুরে বেড়ায়, তা তো নয়, বাস্তবে এরকম কিচ্ছু হয় না। 2.5 বছর বয়সে হারিয়ে যাওয়া সন্তান একটা 24-25 বছরের মেয়েকে দেখলে কেউ চিনতে পারে না, বা 17-18 বছরেও যদি দেখে চেনা অসম্ভব। এই ছিল ঘটনা। জানি না কার কতটা ভৌতিক লাগলো, কিন্তু এই যে সুপার ন্যাচারাল পাওয়ার যারা বলেন যে নেই বা দূর এসব কিছু হয় না, তাদের জন্য প্রশ্ন রেখে গেলাম। আজকে আমার মৃতা দিদি যদি এভাবে স্বপ্ন না দেখাতেন, আর ওইভাবে প্রতিটা মুহূর্তে আমার বাড়ির যে পুরনো কলকাতার বাড়ির ছবি আমার স্বপ্নে তুলে তুলে ধরা, যে ছবিগুলো আমার চোখে ঝাপসা হয়ে গেছিলো স্মৃতিটা, সেটাকে প্রতিটা মুহূর্তে স্মৃতিটাকে উনি জাগাতেন, উনি করেছেন। এটা ওনার ক্রেডিট, এটা আমি জানি না ভাষায় কীভাবে বোঝাবো। শেষ করলাম সহেলি, জানি না কেমন লাগবে। আমার খুব অদ্ভুত লেগেছে বন্ধুরা, তোমরা বিভিন্ন রকমের ঘটনা শোনো আমার কাছে, রেলওয়ের ঘটনা, স্টেশনের ভৌতিক ঘটনা, বিভিন্ন। আজকে এই ঘটনাটা বিশ্বাস করে তোমাদের কাছে শোনালাম। আমার কি এটা অদ্ভুত টাইপের লেগেছে, যে ভৌতিক শক্তি মানেই ভয় দেখাচ্ছে তা না, সেখানে আরও অনেক কিছু থাকতে পারে। কেমন লাগলো একটু অন্য ধরনের এই আজকের ঘটনাটা অবশ্যই জানিও। আর অনেকের প্রশ্ন হতে পারে যে এত কম ঘটনা আসছে কেন। আমি আগেও বলেছি, তোমাদের কাছে শেয়ার করেছি যে ইউটিউবের নানা রকম সমস্যা চলছে এখন, বিশেষ করে আমাদের অডিও স্টোরি চ্যানেলে আমরা অনেক কিছু প্রবলেম ফেস করছি, সেই জন্য হয়তো সংখ্যাটা ভিডিওর কমে গেছে। তবে এই নয়, ভিডিও আবার আস্তে আস্তে আগের মতোই সপ্তাহে 2 দিন, বৃহস্পতি ও রবিবার যেমন আসছে তেমন আসবে। একটু সময় দাও, সব কিছু ঠিক হবে ঈশ্বরের কৃপায়। আশা করি আমরা আবার পুরনো নিয়মে ফিরে আসবো। ধন্যবাদ, সঙ্গে থেকো। শুভরাত্রি।